পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান তেহরানের। নিখোঁজ পাইলটকে উদ্ধারের দাবি ওয়াশিংটনের। যুদ্ধের প্রভাবে দেশে দেশে বাড়ছে জ্বালানি তেলের দাম। পর্তুগালে জনজীবনে মারাত্মক প্রভাব। কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ থাকায় বিপাকে উদ্যোক্তারা। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় নিহত 15। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত জেলেনস্কি। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক। হরমুজ প্রণালী খুলতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পরিস্থিতি জটিল করতে চাইলে গোটা অঞ্চলকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য নরকে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশটিতে বিধ্বস্ত যুদ্ধবিমানের নিখোঁজ আরেক পাইলটকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর অভিযানে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের আরও একটি বিমান ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে। রোববার সকালে ইসরায়েল উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিব সহ বিভিন্ন শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানার দাবি করা হয়। যৌথভাবে ইসরায়েলে হামলার কথা জানায় ইয়েমেনের হাউথি ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। কুয়েত, আমিরাত, সৌদি আরব ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় আক্রমণের ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। הבטחתי לכם שאנחנו נמשיך לכתוש את משטר הטרור בטהרן, וזה בדיוק מה שאנחנו עושים. אחרי שהשמדנו להם 70% ביכולת ייצור הפלדה, שמשמש להם חומר גלם לכלי הנשק נגדנו, אנחנו היום תקפנו את המפעלים הפטרוכימיים. এদিকে ইরানে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের আরও এক পাইলটকে নিরাপদে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, বিশেষ এই অভিযানে শত শত মার্কিন সেনা যুদ্ধবিমান অংশ নেয়। অভিযানে কয়েকজন ইরানি নিহত হলেও কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানায় ট্রাম্প। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে মার্কিন সেনা উদ্ধারের বিষয়ে কোনো কিছু জানানো না হলেও অভিযানে অংশ নেওয়া আরও একটি বিমান ভূপাতিতের দাবি করা হয়েছে। এর আগে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে ইরানের উপর নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সরাসরি এই হুমকি প্রত্যাখ্যান করে একে অসহায় ও বোকামিপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। এমনকি যুদ্ধ বিস্তৃত করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য গোটা অঞ্চলকে জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সামরিক শক্তি ধ্বংস করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। গেল 20 বছরে মার্কিন বিমান বাহিনীর ওপর এমন বড় আঘাত আর দেখা যায়নি। রাডার ব্যবস্থা ধ্বংস হওয়ার পরও অত্যাধুনিক ইনফ্রারেড প্রযুক্তির সাহায্যে এই পাল্টা হামলা চালিয়েছে ইরান। সম্প্রতি ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা শেষ হয়ে গেছে, ঠিক তখনই এমন হামলা মার্কিন প্রতিরক্ষা বিভাগকে বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের বেশিরভাগ রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় তারা এখন বিকল্প কৌশলে এগোচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ডের প্রকাশিত ফুটেজ অনুযায়ী তারা এখন রাডারের বদলে ইলেকট্রো অপটিক্যাল বা ইনফ্রারেড সেন্সর ব্যবহার করছে। এই প্রযুক্তি মূলত বিমানের ইঞ্জিনের তাপ বা ঘর্ষণের ফলে তৈরি হওয়া তাপ শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাডার সংকেত না থাকায় মার্কিন যুদ্ধবিমানগুলো এই হামলার আগাম সতর্কতা পাচ্ছে না। এই অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার মজিদ মিসাইল সিস্টেম বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এই সিস্টেমটি রাডার ছাড়াই 15 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। 6 কিলোমিটার উচ্চতায় থাকা ড্রোন বা যুদ্ধ বিমানকে উচ্চ গতিতে ধাওয়া করে ধ্বংস করতে সক্ষম এই প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক জ্যামিং বা ফ্লেয়ার প্রযুক্তি ব্যবহার করেও অনেক ক্ষেত্রে এই মিসাইলকে ফাঁকি দেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন, গত এক মাসে মার্কিন বাহিনী ইরানে 13,000-এর বেশি অভিযান পরিচালনা করলেও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ এখনও কার্যকর রয়ে গেছে। বিশেষ করে ইস্পাহান, সিরাজ এবং বন্দর আব্বাসের মতো কৌশলগত এলাকায় নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইরান। এই ঘটনাগুলো প্রমাণ করে সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তেহরান এখনও আকাশ সীমায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর জন্য বড় হুমকি হিসেবে টিকে আছে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের 763টি স্কুলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বাণিজ্যিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। হতাহতের শিকার হয়েছেন স্বাস্থ্যসেবা কর্মীরাও। জরুরি সরঞ্জাম থেকে গবেষণাগার, সব ক্ষেত্রে স্পষ্ট হামলার ক্ষত।
ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই একের পর এক লক্ষ্যবস্তু করা হয় বেসামরিক এলাকা। প্রথম দফার বিমান হামলায় মিনাবে মেয়েদের একটি স্কুলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ব্যবসা স্থাপনার পাশাপাশি হামলা চালানো হয় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ জরুরি পরিষেবায়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, যুদ্ধ শুরুর পর থেকে দেশজুড়ে 763টি স্কুলে হামলা চালানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় হাজারো বেসামরিক এলাকা। 22,000-এর বেশি বাণিজ্যিক স্থাপনা এবং 322টি স্বাস্থ্য ও মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। 18টি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান সহ 20টি রেড ক্রিসেন্ট স্থাপনায় হামলার কথাও জানানো হয়। জরুরি সরঞ্জাম সহ 3টি হেলিকপ্টার, 46টি অ্যাম্বুলেন্স এবং 48টি জরুরি পরিষেবা দেয়া যানবাহনের ক্ষতি হয়েছে। হামলার শিকার হয়েছেন জরুরি সেবাকর্মীরাও। রেড ক্রিসেন্টের 4 সদস্য সহ 2 জন অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। হতাহতের শিকার হয়েছেন মেডিকেল কর্মীরাও। লক্ষ্যবস্তু হয়েছে পেট্রোকেমিক্যাল স্থাপনা, সীমান্ত ব্যবসা টার্মিনাল, শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণা সহ অসংখ্য বেসামরিক মানুষের ঘরবাড়ি। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। এদিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ভয়াবহ প্রভাব ফেলছে জ্বালানি সংকট। বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় হাসপাতাল, পানি, পয় নিষ্কাশন ব্যবস্থাতেও ব্যাঘাত ঘটছে। পাল্লাতে তীব্র হচ্ছে বেঁচে থাকা মানুষের আর্থিক সংকট। গাজার মধ্যাঞ্চলের আল জাওয়াইদায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলার ভয়াবহ দৃশ্য সামনে এসেছে। পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিনে খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ইসরায়েলের গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি। গাজা সিটি ও জাবালিয়াতেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রতিদিনই এমন হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এদিকে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে গাজায় পানি, পয় নিষ্কাশন ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় 75টি পানির কূপ বিদ্যুতের উপর নির্ভরশীল, যা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলোর নিরাপদ পানির সংকট আরও তীব্র হয়ে উঠছে। আমি ছোট ছোট পাত্রে পানি বহন করি। আমাদের বড় কোনো পানির ট্যাঙ্কি নেই, তাই বারবার যেতে হয় আর সবসময় পানি পাওয়া যায় না। কখনো কখনো আমার ছেলে পানি না নিয়েই ফিরে আসে। চিকিৎসা কেন্দ্র এখনো চালু আছে। তারা প্রচন্ড চাপের মধ্যে এবং ভেঙে পড়ার ঝুঁকিতে কাজ করছে। এসব হাসপাতালে জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। আল শিফা সহ বিভিন্ন হাসপাতাল জেনারেটরের উপর নির্ভর করে চলছে, কিন্তু জ্বালানি সংকটে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেড ক্রস বলছে, স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। একই সঙ্গে খান ইউনিসে মানুষ ভিড় করছে দাতব্য রান্নাঘরে, কারণ বাজারে পণ্য থাকলেও কেনার মতো অর্থ নেই অধিকাংশ পরিবারের। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে এবার স্যাটেলাইট চিত্র প্রকাশে কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুদ্ধ কবলিত অঞ্চলের ছবি প্রকাশ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্যাটেলাইট ভিত্তিক তথ্য সেবাদানকারী মার্কিন প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও এমন পদক্ষেপের কারণে সংঘাতপূর্ণ এলাকার নির্ভুল তথ্য পাওয়া সংবাদ মাধ্যম ও গবেষকদের জন্য আরও কঠিন হয়ে পড়ল। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জেরে অগ্নিগর্ভ গোটা মধ্যপ্রাচ্য। অঞ্চলটির মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে আইআরজিসি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাও কুলিয়ে উঠতে পারছে না মিসাইল প্রতিহত করতে। চলমান যুদ্ধে সব পক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে সংবাদ মাধ্যম ও গবেষকদের জন্য সেসব চিত্র প্রকাশে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের বিশেষ অনুরোধে স্যাটেলাইট ভিত্তিক পর্যবেক্ষক ও তথ্য সেবাদানকারী মার্কিন কোম্পানি প্ল্যানেট ল্যাবস তাদের উচ্চমানের ছবি প্রকাশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এর ফলে ইরান এবং এর আশপাশের সংঘাতপূর্ণ অঞ্চলের আকাশপথের রিয়েল টাইম বা তাৎক্ষণিক স্যাটেলাইট চিত্র এখন আর আগের মতো সহজে মিলবে না। প্ল্যানেট ল্যাবস জানিয়েছে, এখন থেকে তারা ম্যানেজড অ্যাক্সেস মডেলে কাজ করবে, অর্থাৎ বিশেষ জরুরি বা জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ছাড়া সংঘাতপূর্ণ এলাকার কোনো ছবি প্রকাশ করা হবে না। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পুরো ইরান, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর ঘাঁটি এবং পারস্য উপসাগরীয় রাষ্ট্রসমূহ। সাধারণত প্ল্যানেট ল্যাবসের ছবিগুলো সংবাদ মাধ্যম ও গবেষকরা কয়েক ঘন্টার মধ্যেই হাতে পেয়ে থাকেন। তবে বর্তমান নীতিমালার কারণে ভেন্টরের মতো অন্যান্য বড় স্যাটেলাইট সেবাদাতারাও একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন আইন অনুযায়ী জাতীয় নিরাপত্তা কিংবা বৈদেশিক নীতির স্বার্থে যে কোনো বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানিকে তথ্য প্রকাশে বাধা দেওয়ার ক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, শত্রুপক্ষ যাতে স্যাটেলাইট চিত্র ব্যবহার করে সামরিক স্থাপনা বা রাডার সাইট টার্গেট করতে না পারে, সেজন্যই এই গোপনীয়তা।
প্ল্যানেট ল্যাবস আরও জানিয়েছে সংঘাত শেষ না হওয়া পর্যন্ত তাদের এই বিশেষ নীতিমালা বহাল থাকবে। যদিও এমন পদক্ষেপের কারণে যুদ্ধের মাঠের প্রকৃত চিত্র যাচাই করা সংবাদকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠকের পর এ কথা জানান তিনি। এদিকে আলোচনার মধ্যে ইউক্রেনে রুশ হামলায় 15 জন নিহত হয়েছেন। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে, হতাহত হচ্ছে অনেক মানুষ। খার্কিভ অঞ্চলে একাধিক শহর ও গ্রামে সামরিক অভিযানে প্রাণহানি ঘটেছে। সুমি অঞ্চলে ড্রোন নিক্ষেপ করলে আহত হন শিশুসহ অনেকে। দক্ষিণ পূর্বাঞ্চলের নিকোপোলে একটি বাজারে ড্রোনের আঘাতে কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। দোনেৎস্কেও প্রাণহানির খবর মিলেছে। ইউক্রেনের দাবি, এক রাতে প্রায় 3 শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া, যার বেশিরভাগই ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কিছু ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে এবং বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। জবাবে রাশিয়ার রোস্তভ অঞ্চলে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা, যেখানে হতাহত ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরদোয়ান আবারও রাশিয়া ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার উপর গুরুত্ব দেন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন। জেলেনস্কি জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। যে কোনো ফরম্যাটে নেতাদের পর্যায়ের বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে আলোচনা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানায় কিয়েভ। জেলেনস্কি জানান, যুদ্ধ থামাতে কূটনৈতিক পথকে সক্রিয় করার উপর জোর দিচ্ছে ইউক্রেন। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপে টালমাটাল ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে দেশটিতে জ্বালানি তেলের দাম বাড়ায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সাধারণ মানুষ এখন ঝুঁকছেন বিদ্যুৎ চালিত সাশ্রয়ী গাড়ির দিকে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই জার্মানিতে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। দেশটির অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারের তুলনায় স্থানীয় বাজারে ডিজেল, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে 20 থেকে 30%। জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়াকে জার্মানির শক্তিশালী অর্থনীতির জন্য বড় অশনি সংকেত হিসেবে দেখছেন দেশটির অর্থনীতিবিদরা। জার্মানি এই মুহূর্তে জ্বালানি তেলের দাম নিয়ে ভীষণ অস্থির সময় পার করছে। এর ফল সাধারণ মানুষের আয়ের ওপর পড়বে। বিশেষ করে জ্বালানি তেল কিনতে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার অর্থ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তার মানে দুর্বল হয়ে যাচ্ছে জার্মান অর্থনীতি। পরিস্থিতি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির পরিবর্তে এখন ইলেকট্রিক কার বা বৈদ্যুতিক বাহনের প্রতি আগ্রহ বাড়ছে জার্মানদের। সাম্প্রতিক এক জরিপ বলছে অন্তত 50% মানুষ এখন বৈদ্যুতিক গাড়ি কেনার পক্ষে মত দিয়েছেন। জ্বালানি সাশ্রয়ে অপ্রয়োজনে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে জার্মান সরকার। একই সাথে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রায় 8 লাখ বৈদ্যুতিক গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে সংশ্লিষ্ট খাতে 3 বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে জার্মান প্রশাসন। ইরানের সশস্ত্র বিদ্রোহের অভিযোগে নিষিদ্ধ বিরোধী দল PMOI এর 2 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে দেশটির সুপ্রিম কোর্ট দণ্ড বহাল রাখার পর এই 2 জনের ফাঁসি কার্যকর হয়। ইরানের বিচার বিভাগীয় ওয়েবসাইটের তথ্য মতে ওই 2 ব্যক্তি PMOI এর সক্রিয় সদস্য ছিলেন এবং একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গেল বছরের শেষ দিকে গ্রেফতার হওয়া ওই ব্যক্তিদের বিপ্লবী আদালতে বিচার সম্পন্ন হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচার প্রক্রিয়াকে অস্বচ্ছ আখ্যা দিয়ে জানিয়েছে, গত মার্চ মাসেও একই সংগঠনের আরও 4 সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে। এদিকে এই ঘটনাকে ব্যর্থ চেষ্টা উল্লেখ করে PMOI জানিয়েছে এ ধরনের পদক্ষেপ তাদের আন্দোলনকে আরও বেগবান করবে। ভারতের মধ্যপ্রদেশের একটি বহুতল ভবন ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। আটকে পড়াদের উদ্ধারে কার্যক্রম চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিয়ম না মেনে ভবনের নির্মাণ কাজ এবং পাশের জমিতে খনন একসঙ্গে চলার কারণেই এমন দুর্ঘটনা বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। স্থানীয় সময় শনিবার ভারতের মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় একটি বহুতল ভবন হঠাৎ ধসে পড়ে। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। ধসের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে যোগ দেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও শাহডোল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।